শুরু করি। ঠিক আছে, আজকে এই জায়গা থেকে শেষ করব। আমরা অনেক বিষয় আমরা আলোচনা করব, শেষে দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ইয়া থেকে বিচার প্রক্রিয়া থেকে আমরা কিছু বিষয় দেখব যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 42 ধারাতে কখন কনসিকুয়েন্স রিলিফ চাওয়া যায়, কোন সময় চাওয়া যায় না, মানে কোন কোন ক্ষেত্রে শুধু প্লেনলি 42 ধারায় মামলা করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে টোটালি এ টু জেড সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাইলে আমরা দেখি যে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে বেআইনি পন্থায় দখলচ্যুত হয়, তবে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি দখল ফিরে পাওয়ার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারেন। তাইলে 8 ধারায় স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি তথা মালিক দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। আর অপরদিকে 9 ধারায় বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। ঠিক আছে, তাইলে 8 ধারার বিধান করা হয়েছে যে শুধু যে এখানে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি তা দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। তাইলে 8 ধারার মোকদ্দমা দায়েরের দুটি ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায়। মালিক কর্তৃক শর্তের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করা যায়, আর দখলি শর্তের উপর ভিত্তি করেও মোকদ্দমা দায়ের। তাইলে 8 ধারায় মোকদ্দমা দায়ের করা যায় শর্তের উপর ভিত্তি করে বা দখলি শর্তের উপর ভিত্তি করে। এই কারণে 8 ধারার মোকদ্দমা দায়ের করতে পারে যে ব্যক্তির স্থাবর সম্পত্তিতে সত্ত্ব আছে বা দখলি সত্ত্ব আছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 8 ধারার প্রতিকার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বাদীকে 8 ও 42 ধারায় সত্ত্বসহ খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। যেমন 8 ধারায় শর্ত বা দখলি শর্তের উপর ভিত্তি করে উচ্ছেদের মোকদ্দমা দায়ের করা যেতে পারে। যেমন করিম উত্তরাধিকার সূত্রে একখণ্ড জমির মালিক, কিন্তু বাবুল উক্ত জমির দখলে ছিল এবং সে জমির মালিকানা দাবি করে। এক্ষেত্রে উত্তরাধিকার সূত্রের শর্তের উপর ভিত্তি করে সম্পত্তি উদ্ধারের জন্য বাবুলকে উক্ত জমি হতে উচ্ছেদের অর্থাৎ আহ করিম 8 ধারায় মামলা দায়ের করতে পারে। এই কারণে 8 ধারার মোকদ্দমা শর্তের উপর ভিত্তি করে উচ্ছেদের মোকদ্দমা অ্যাজ সুট ফর 8 ধারার মোকদ্দমাকে শর্তের উপর ভিত্তি করে উচ্ছেদের মোকদ্দমা বলা হয়। তাইলে যে ব্যক্তি 8 ধারার মোকদ্দমা দায়ের করতে পারে, তাহলে 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। দখলের অধিকারী ব্যক্তি পরীক্ষা আসতে পারে যে কোন ব্যক্তি 8 ধারার মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে 8 ধারার বাদীকে যা প্রমাণ করতে হবে, 8 ধারার অধীন মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে স্থাবর সম্পত্তিতে বাদীর শর্ত ছিল, বাদীর উক্ত সম্পত্তিতে দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলবে। তাইলে 8 ধারার অধীন বাদীকে দেখাতে হবে শর্ত ও মালিকানা আছে এবং তা চুক্তি বলে হোক আর উত্তরাধিকার সূত্রে হোক, দখলি শর্ত হোক। তাইলে এই হলো কথাবার্তা তামাদি আইনের 1908-এর 142 এবং 144 অনুচ্ছেদ অনুসারে 8 ধারার মোকদ্দমা দায়েরের মেয়াদ হলো 12 বছর। এখন এখানে কোর্ট ফিস কত? 8 ধারার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অ্যাড ভ্যালুরাম বা মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হয়। আর সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি আছে? 8 ধারার মোকদ্দমায় প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আইনের বিধান অনুযায়ী আপিল, রিভিশন, রিভিউ দায়ের করতে পারে। এই হলো 8 ধারার কথাবার্তা। 8 ধারা নিয়ে জন্য থাকতে চায় এরাই আর কি। তো দেখেন আমরা 9 ধারাটা একটু পড়তে আসি। দেখেন, বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার। আপনাকে যদি কেউ বেআইনিভাবে দখলচ্যুত করে তখন আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন। 9 ধারার বিধান করা হয়েছে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয়, তাহলে তার সম্মতি ছাড়া যথাযথ আইনগত পন্থা ব্যতীত, তাহলে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও এরূপ মামলার অন্য কোনো শর্ত দাবি করা যায়। তাইলে
নয় ধারার মোকদ্দমা দায়েরের সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য 9 ধারার মোকদ্দমা দায়ের করা যায় একটি ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র বাদীর পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করা যায়, বাদীর সম্মতি ছাড়া বা আইনগত পন্থা ব্যতীত যদি তাকে দখলচ্যুত করা হয়। এই হলো মোটামুটি এখানকার সত্য। তাইলে 9 ধারার মোকদ্দমা দায়ের করা যায় পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে, যে ক্ষেত্রে বাদীর সম্মতি বা আইনগত পন্থা ছাড়া তাকে বলপূর্বক তাকে দখলচ্যুত করা হয়েছে। আমরা যদি একটা উদাহরণ দিই, দেখেন করিম একখণ্ড জমির দখলে ছিল। এখন এই যে বাবুল, এই যে করিমকে তার আইনগত পন্থা ব্যতীত উক্ত দখল হতে দখলচ্যুত করা হয়। এই ক্ষেত্রে করিম তার পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে দখল পুনরুদ্ধারের জন্য 9 ধারার মোকদ্দমা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে শর্ত বা মালিকানা ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় নয়, পূর্ববর্তী দখল ছিল কিনা এবং সম্মতি ছাড়া আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে কিনা তা 9 ধারার বিবেচ্য বিষয়। ঠিক আছে, যে ব্যক্তি 9 ধারার মোকদ্দমা দায়ের করতে পারে, কে পারে এই 9 ধারার মামলা করতে? 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে সম্মতি ছাড়া বা আইনগত পন্থা ব্যতীত যে ব্যক্তি দখলচ্যুত করা হয়েছে বা তার দ্বারা দাবিদার কোনো ব্যক্তি। এরপরে 9 ধারার বাদীকে কি প্রমাণ করতে হবে? 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে ওই সম্পত্তিতে বাদীর দখল এবং বেদখল। তিনি সম্পত্তিটির দখলে ছিল, বিবাদী তাকে বেদখল করা হয়েছে। এই ক্ষেত্রে কার্যত অ্যাকচুয়াল বা আইনগত জুডিশিয়াল উভয় দখলকে বোঝানো হয়েছে। দখলটি বাদীর সম্মতি ব্যতিরেকে বা যথাযথ আইনগত পন্থা ব্যতীত। এখানে মূল কিওয়ার্ড হচ্ছে তাহলে সম্মতি ব্যতীত বা আইনগত পন্থা ব্যতীত, এই দুইটা কথা সবসময় মনে রাখতে হবে। আর বেদখলটির মামলা দায়েরের পূর্ববর্তী 6 মাসের মধ্যে করা হয়েছে। এখানে 9 ধারা তামাদির মেয়াদ হলো বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাস, তামাদি আইনের 3 অনুচ্ছেদের গল্প। ঠিক আছে, 9 ধারার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদীকে এই যে আমরা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর অর্ধেক দিতে হয়, পুরো দিতে হয় না, অর্ধেক দিলে হয়। এখন 8 এবং 9 ধারায় সরকারের বিরুদ্ধে কি মোকদ্দমা দায়ের করা যায়, এই হলো কথাবার্তা। পরীক্ষা আসতে পারে, কেউ যদি সরকার কর্তৃক কোনো সম্পত্তি হতে বেদখল করা হয়, তবে সেই ক্ষেত্রে 9 ধারার বিধান মতে সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যায় না। 9 ধারাতে আপনি সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা করতে পারবেন না। 9 ধারার বিধান করা হয়েছে যে এই ধারার অধীন সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। তবে সরকারের বিরুদ্ধে 8 ধারার বিধান মতে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা বা 42 ধারার অধীন সত্য ঘোষণের মোকদ্দমা দায়েরে কোনো বাধা নাই, যেহেতু সরকার আইনগত পন্থা ব্যতীত কোনো ব্যক্তিকে দখলচ্যুত করতে পারে না। তাই যদি কোনো ব্যক্তি মনে করে যে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে, তাহলে দখল উদ্ধারের জন্য সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের বিরুদ্ধে রিট করতে পারে, রিট। ঠিক আছে, এই যে দেখছেন মুরব্বী এখানে জয়েন করছি আব্দুর রাজ্জাক ভাই। এই আব্দুর রাজ্জাক ভাই, আপনি শুনতে পাইতেছেন? জি স্যার, আমার কথা আমি না শুনি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, কেমন আপনি কই? আপনারা খুঁজে পাওয়া যাইতেছে না। আমি ঘুমে আছিলাম, ঘুমে। ঠিক আছে, এখন ঘুমাইতে হবে, এখন বেশি বেশি করে ঘুমান, অসুবিধা নাই, টেনশন নেওয়ার কিছু নাই, হাতে এখনো 10 দিন সময় আছে, করতে পারবেন, অসুবিধা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনে যাচ্ছে, হ্যাঁ, আমি শুনতে পাইতেছি। ওই যে আমি হেডফোনটা কানের মধ্যে থেকে নামাই রাখছিলাম, তো আমার ওই যে 2 জায়গায় লিংক আছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কল দিয়েছি, পাশাপাশি আমরা এই কথাগুলো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, ভিডিওর জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে আসেন, হোয়াটসঅ্যাপে তাণ্ডব গ্রুপে চলে আসেন। আমরা ওই জুমে আমি লিংক দিয়েছিলাম, যে জুমে আমি করতেছিলাম আর কি, জুমে রেকর্ড হইতেছে এগুলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন 8 ও 9 ধারার অধীন পদার্থ ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার কি। এখন 9 ধারার বিধান অনুযায়ী দায়েরকৃত মামলায় পদার্থ কোনো আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। এখানে আপিলও করতে পারবেন না, রিভিউ করা যাবে না। তবে 9 ধারার পদার্থ আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে, আপনারা রিভিশন দায়ের করতে পারবেন। 9 ধারার পদার্থ কোনো ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করলে হাইকোর্ট বিভাগে, এই আদেশের বিরুদ্ধে রিভিশন করলে জেলা জজ বা হাইকোর্ট বিভাগে দায়ের করতে হবে। এছাড়া 8 ধারায় পদার্থ ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ বিধান অনুযায়ী কি আপিল, রিভিশন, রিভিউ সবই করতে পারেন। এ হলো কথাবার্তা আর কি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন পড়বো, সেটা হলো সুনির্দিষ্ট
কোন স্থাবর সম্পত্তি খাস দখল উদ্ধারের মামলা খারিজ হওয়ার পর উক্ত খারিজ আদেশ সম্বলিত কয়টি রদ বা রোহিতের প্রার্থনা না করে বাদী নতুনভাবে একই বিষয় বস্তু নিয়ে মামলা দায়ের করতে পারে কি? প্রাসঙ্গিক আইন উল্লেখে আলোচনা করুন। বলতেছে সুনির্দিষ্ট কোন স্থাবর সম্পত্তি খাস দখল উদ্ধারের মামলা খারিজ হওয়ার পর উক্ত খারিজ আদেশ এই যে সম্মিলিত রায়টি রদ বা রহিদের প্রার্থনা না করে বাদী নতুনভাবে একই বিষয়বস্তু নিয়ে মামলা দায়ের করতে পারে কিনা আমরা সেই বিষয়টাই দেখি। যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে বেআইনি পন্থায় দখলচ্যুত হন, তাহলে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি দখল ফিরে পাওয়ার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারার দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারেন। তবে ৮ ধারার স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি তথা মালিক দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। অপরদিকে ৯ ধারায় বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। যদি কোনো ব্যক্তি ৯ ধারার মোকদ্দমা দায়েরের পর উক্ত মোকদ্দমাটা খারিজ হয়, তবে উক্ত ব্যক্তি একই কারণের উপর ভিত্তি করে ৮ ও ৪২ ধারা শর্তসহ খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করলে তা পরোক্ষ দোবারা দোষ নীতি ধারা বাড়িতে হবে না। কারণ ৯ ধারায় বলা হয়েছে যে উক্ত ধারায় কোনো কিছু সংক্ষুব্ধ ব্যক্তিকে একই কারণের উপর ভিত্তি করে শর্তের মামলা দায়েরে বাড়িতে করবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পুনরায় মামলা করতে কোনো সমস্যা নাই। তবে বলা যায় যে ৯ ধারার বিধান মতে সুনির্দিষ্ট কোন স্থাবর সম্পত্তির খাস দখল উদ্ধারের মামলা খারিজ হওয়ার পর উক্ত খারিজ আদেশ সম্মিলিত রায়টির রদ বা রহিতের প্রার্থনা না করে বাদী নতুনভাবে একই বিষয়বস্তু নিয়ে শর্তসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে। তবে ৯ ধারার মোকদ্দমা খারিজ হওয়ার পরে পুনরায় একই কারণের উপর ভিত্তি করে ৯ ধারার মোকদ্দমা করলে তা রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। তাইলে কি বলতেছে, যদি আপনাকে কি বলতেছে, ৯ ধারার বিধান মতে সুনির্দিষ্ট কোন স্থাবর সম্পত্তি খাস দখল উদ্ধারের মামলা যদি খারিজ হওয়ার পর উক্ত খারিজ আদেশের উপর রায়টি রদ বা রহিদের প্রার্থনা না করে বাদী নতুন ভাবে একই বিষয়বস্তু নিয়ে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে। তবে ৯ ধারার মোকদ্দমা খারিজ হওয়ার পর পুনরায় একই কারণে ৯ ধারার মোকদ্দমা করলে সেটা রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। বুঝা গেছে নি? হবে হবে ৯ ধারা আবার কেমনে মামলা করবেন? আপনি ৮ ধারায় মামলা করতে পারবেন না? ৯ ধারায় আর করা যাবে না, সেটাই বলতেছিলাম আর কি। আচ্ছা, কি লিখছে লিখিত মাস্টারে বলেন সে? নির্দিষ্ট কোন স্থাবর সম্পত্তির খাস দখল উদ্ধারের মামলা খারিজ হওয়ার পর আদেশ সমন্বিত প্রার্থনা না করে বাদী নতুন বাদী একই বিষয়বস্তু নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় সহ দখল তো সেটা তো পারবে, সেটা তো পারবে, সেটা তো বললাম। করতে পারবে, কারণ ৯ ধারায় বলা হয়েছে যে এই ধারার কোনো কিছুই সম্পত্তিতে যে সত্য প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধার করার জন্য কোনো ব্যক্তিকে মামলা দায়েরের বাধা দিবে না। এটাই তো বলতাছি, মানে আপনি রিপিটলি ৯ ধারায় মামলা করতে পারবেন না। ৯ ধারা খারিজ হয়ে গেলে তখন ৮ ধারায় মামলাটা করতে পারবেন। একভাবে লিখছে আর হচ্ছে আইনপাড়ে আরেকভাবে লিখছে, একই কথা কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বুঝাইতে চাইতেছে যে আপনি ৯ ধারার একটা মামলা খারিজ হওয়ার পর আবার ৯ ধারা মামলা করতে পারবেন না যদি আপনার কাগজপাতি থাকে। আপনি যদি আপনার ওই জায়গাতে যদি কোনো শর্ত থাকে, শর্ত অর্জিত হয়, সেটা আপনার যে কোনো শর্ত আপনি ওইটার উপর ডিপেন্ড করে আবার আপনি ৮ ও ৪২ ধারা মামলা করে দিবেন। ওকে, এই হলো কথাবার্তা। এরপরে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৮ ও ৯ ধারার মধ্যে পার্থক্য আসতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৮ ও ৯ ধারার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটা হলো, কারণ এগুলো আপনারা পারবেন যে স্থাবর সম্পত্তিতে মালিকানার ধারা সত্ত্ব বা দখলি শর্তের ভিত্তিতে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৮ ধারায় মোকদ্দমা দায়ের করা যায়। মানে পরীক্ষা দিচ্ছি, আমি দেখি ৫-৬টা যদি বলার চেষ্টা করি, দেখেন তো এটা হবে কিনা। প্রথমটা হচ্ছে, আমি যদি ধারাগত পার্থক্য বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় বলা হয়েছে সত্ত্বসহ দখল পুনরুদ্ধার, আর ৯ ধারায় বলা হয়েছে শুধু শব্দবিদ মানে খাস দখল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে ধারাগত পার্থক্য, তারপর হচ্ছে সংখ্যাগত পার্থক্য, তারপর হচ্ছে
এই যে কত বছরের মধ্যে মামলা করতে হবে সেই হচ্ছে পার্থক্য। এরপরে যদি 8 ধারায় 9 ধারায় মামলা হেরে গেলে হ্যাঁ একই বিষয় নিয়ে মামলা করা যাবে না, তবে 9 ধারায় মামলা হেরে গেলে তবে 8 ধারায় মামলা করবে, এটাও একটা পার্থক্য। এই টাইপের যদি পার্থক্য দেন আপনি দিতে তো কোনো সমস্যা না, আপনি তামাদির অনুচ্ছেদ নিয়ে পার্থক্য দিবেন, তারপরে র্যাব জুডিকাটার বিষয় নিয়ে পার্থক্য দিবেন, হ্যাঁ কোর্ট ফি নিয়ে পার্থক্য দিবেন। হ্যাঁ সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 9 এর কোর্ট ফি অ্যাড ভ্যালুরাম কোর্ট ফির অর্ধেক, আর 8 এর কোর্ট ফি হলো অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। এরপরে হলো প্রতিকার নিয়ে পার্থক্য দেখাইতে পারেন। এই 8 ধারার মামলায় আপনি আপিল, রিভিউ, রিভিশন এগুলো সব করতে পারবেন। 9 ধারার মামলাতে শুধুমাত্র কি করা যাবে, রিভিশন করা যাবে উচ্চ আদালতে। এই হলো কথাবার্তা। এরপরে আবার 8 ধারার মামলা মানে 9 ধারার মামলা খারিজ হওয়ার পরে আর মামলা করা যায় না, কিন্তু 8 ধারার মামলা না, কিন্তু এখানে 9 ধারার মামলা খারিজ হইলে 8 ধারায় মামলা করা যায়, কিন্তু 8 ধারার মামলা খারিজ হইলে পুনরায় আবার 8 ধারায় মামলা করতে পারবেন না, বা 9 ধারায় মামলা করতে পারবেন না। এই বিষয়গুলো যা মনে চায় আপনি তাই লিখতে পারবেন, তবে এটা আপনার সময়ের উপর ডিপেন্ড করবে। কথা বুঝেন নাই? আপনার নাম্বারের উপর ডিপেন্ড করবে, সময়ের উপর ডিপেন্ড করে আপনি প্রশ্নের উত্তর দিবেন। মানে কয়টা দেয়া, 5টা দিবেন, 5টা মিনিমাম, 5টা, 5-এর জন্য 5টা, সর্বোচ্চ 6টা। গড় পরিমাণে দিবেন, সুন্দর করে গড় পরিমাণে দিবেন। আর একটা সেফটি জোন কোনো কারণে ভুল হইলো উনি 5 নাম্বারের মধ্যে উনি 4 নাম্বার দিয়ে দিবে, লেখার উপর ডিপেন্ড করে, অথবা ভেবিটা নাই। এরপরে দেখেন আমরা 9 ধারার মোকদ্দমা, আমরা একটা মুসাবিদাটা দেখি। 9 ধারা মোতাবেক দখল পুনরুদ্ধারের জন্য আরজির মুসাবিদা কেমনে করবেন আমরা সেই বিষয়টাই দেখার চেষ্টা করতেছি। প্রথমে আদালত, বিজ্ঞ সহকারী জজ আদালত চট্টগ্রাম লিখলাম, সূত্র লিখলাম, দেওয়ানি মোকদ্দমার নং এটা লিখলাম, ঠিক আছে। আমরা 10 নাম্বার বলতে আমরা আলোচনা করতেছি এখানকার যেগুলো আজকে গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন নি? আমরা ওইগুলোই আজকে এসআর অ্যাক্টের আলোচনা করব, বুঝছেন? আমরা 10 সবই আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে, আলোচনা করার চেষ্টা, প্রশ্ন যেভাবে হোক আপনারা আনসার দিতে পারবেন, রিস্ক নেওয়ার কিছু নাই। তবে বাট ওই যেটা বললেন যে কিছু জিনিস তো একটু ভালোভাবে পড়তে হবে, ওই ভালোভাবে পড়াগুলো আমরা পড়তেছি আর কি, ঠিক আছে। আমরা 9 ধারা মোতাবেক দখল পুনরুদ্ধারের কিভাবে আরজি মুসাবিদা করতে হয় সেটাই দেখতেছি। প্রথমে আমরা লিখবো বিজ্ঞ সহকারী জজ আদালত, অথবা এখানে সহকারী হইতে পারে, মানে যেখানেই হোক আপনি ওই তাইদাত মূল্য বা সম্পত্তির মূল্যমানের উপর ডিপেন্ড করে আপনি মামলা দায়ের করে ফেলবেন। এরপরে হলো দেওয়ানি মোকদ্দমার নং লিখলেন, দিয়ে ড্যাশ দিয়ে সাল লিখলেন, এরপরে বাদীর নাম লিখলেন ক বাদী, এরপরে বনাম খ বিবাদী বিষয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের আবেদন। এরপরে হলো মোকদ্দমার তায়দাদ, হ্যাঁ কত লাখ টাকার মোকদ্দমার মামলা এটা দিয়ে দিবেন। এরপর লিখবেন বাদী পক্ষের বিনীত নিবেদন, এই যে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, উনি নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে, অন্যদিকে বিবাদী একজন বিত্তবান, প্রভাবশালী, দখলবাজ, পরধন লোভী ব্যক্তি। হ্যাঁ বাদী নিম্ন তফসিলভুক্ত কত শতাংশ, 10% জমি 10 বছর যাবৎ নিরবিচ্ছিন্নভাবে বুক দখল করে আসছেন। অত্র মোকদ্দমায় বাদী এবং বিবাদী উভয়ই প্রতিবেশী এবং তর্কিত জমির প্রকৃত মালিক আমেরিকাতে অবস্থান করছে। বাদী প্রকৃত মালিকের অনুমতি নিয়ে উক্ত সম্পত্তিতে বুক দখল করে আসছে। তর্কিত জমি আদালতের এখতিয়ারাধীন, এগুলো হলুদ, আদালতের এখতিয়ারাধীন, এগুলো হলুদ। তারপরে হলো বাদী স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা হলুদ। আর এরপরে চাইলে বিবাদী পরধন লোভী, বিত্তবান, এগুলো হলুদ। এগুলো আপনি একসাথে না লিখে আপনি আরেকটা ফেরা বানাইবেন, লিখে ফেলবেন, আরেকটা লাইন লিখবেন, 2 নম্বরে লিখে ফেলবেন। এরপরে আপনি কত শতাংশ জমি নিয়ে সমস্যা, কতদিন বুক দখলে আছেন সেটা লিখবেন। লিখার পরে এটা কে মালিক, মূল মালিক, চাইলে ওটা লিখতে পারেন। যেহেতু উক্ত জমিতে বাদী দখল থাকা অবস্থায়, হ্যাঁ তাহলে কত তারিখে আপনি বেদখল হয়েছেন, ওই বিবাদী কর্তৃক সন্ত্রাসী দিয়ে অবৈধভাবে জমিতে প্রবেশ করে মারপিট করে তফসিল বর্ণিত সম্পত্তিটা দখল করে, আপনি কয় তারিখে বেদখল হয়েছেন সেটা লিখবেন। যেহেতু বাদী বেআইনিভাবে সম্পত্তি থেকে বেদখল হয়েছে, সেহেতু পুনরায় দখল হওয়ার পর দখল পুনরুদ্ধার করার উদ্দেশ্যে 6 মাসের মধ্যে অত্র মোকদ্দমা দায়ের করেছে, মানে এটা তামাদিতে বাড়িতে নয় সেটাই বুঝাই দেওয়া হয়েছে।
ঠিক আছে, চাইলে আপনি আবার নিচে দিয়ে আরেকটা ফেরা করে লিখতে পারেন, এটা তামাদিতে বাড়িতে নয়, 6 মাসের মধ্যে মামলা দায়ের করা হয়েছে, এইভাবে লিখতে পারেন নিজের মতো করে। বাদী কর্তৃক দায়েরকৃত মোকদ্দমার কারণ তফসিল বর্ণিত এত তারিখে বিবাদী কর্তৃক এটা হুম। হ্যাঁ, সেটা তো একটু আগে বললাম, তর্কিত জমি আদালতের ইখতিয়ারাধীন, এটা বললাম তো হলো। এরপরে হলো উক্ত মোকদ্দমা একটি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা এবং মোকদ্দমার সম্পত্তির তায়দাদ মূল্য, এটা লিখতে হবে। হ্যাঁ, তায়দাদ মূল্য অনুসারে কোর্ট ফি, আপনি যে কোর্ট ফি দিয়েছেন এটা একটু মাথায় দিয়ে দিতে হবে, আপনি কোর্ট ফি দিয়েছেন। হ্যাঁ, কোর্ট, না 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 না, এটা লাগবে না, বসাই দেওয়ানোর কোনো কাম নাই, এত কিছু বসাইতে গেলে সময় নাই। আপনি শুধু বলবেন যে তায়দাদ মূল্যের অর্ধেক, অর্থাৎ অর্ধেক অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর অর্ধেক, এটা এখতিয়ারাধীন অত্র আদালতে মোকদ্দমাটি দায়ের করা হলো, এটা লিখে দিবেন, কোর্ট ফিটা উল্লেখ করে দিবেন। এরপর হলো এগুলো হলুদ, বাদীউক্ত সম্পত্তিতে দখলের অধিকারী যিনি যিনি বাদিনীর পক্ষে দখল পুনরুদ্ধারের ডিগ্রি প্রদান না করা হয় তার অপরণীয় ক্ষতি হয়ে যাবে, এটাও হলুদ। এবং শুনানিকালে অন্য অন্য বক্তব্য বা যাবতীয় তথ্য উপস্থাপন করা যাবে, এটা হলো কমন, একদম কমন হলুদ, যে সবসময় থাকবে, যে শুনানিকালে বাকি কথাবার্তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে, এটা লাগবে, এটাই হলো মেইন কথাবার্তা। এই যে মূল তো ডায়লগ গুলো নিজের মতো করে সুন্দর করে টুকটুক করে লিখে দিবেন, এরপরে নিজের মতো করে অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা দিনে ন্যায় বিচারের স্বার্থে, এটা হলো ন্যায় বিচারের স্বার্থে তফসিলে বর্ণিত সম্পত্তি থেকে বিবাদীকে বেআইনি দখল অপসারণ করে বাদিনীকে দখল ফিরিয়ে দিতে এবং মোকদ্দমার খরচ বিবাদীর বিরুদ্ধে ডিগ্রির আদেশ দানে সুবিচার করতে মর্জি হয় এবং উপরোক্ত আদেশ দানে বাদী চিরকৃতজ্ঞ থাকবে। এটি তফসিল দিয়ে দিবেন, জেলা, থানা, মুজা, খতিয়ান, দাগ নং, জমির পরিমাণ, এগুলো দিয়ে দিবেন। এগুলো হলো জেলা, থানা, মুজা, খতিয়ান, দাগ নং, বিএস, সিএস, আরএস যত মনে পড়ে দিয়ে দিবেন। এরপরে হলো সৌদি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, শেষ। এরপরে সত্যপাঠ দিয়ে দিবেন ওই হলফনামার মতো। শোনেন, আমার কথা শোনেন ভাইয়া, যদি বলে যে বক্স করতে হবে তাহলে আমি যত কষ্টই হোক বক্স করে লিখবো। আরে আপনি এসব বক্স শুনে হচ্ছে, বক্স করতে হইলে তো আপনারা কোট ফি লই এনগো একটা ফকাটে করি, একটা ছোটখাটো কোট ফি একটা লই এনগই, কোট ফিও লাগা দিয়েন, হবে না, তাহলে আসবে না। ওই ফটোকপি ফটোকপি করে লাগাই দিয়ে না, সাইডে দিয়ে সিগনেচার দিয়ে দিয়েন বাঁকা করি, ঠিক আছে? আগে না, ওই দুর্ঘটনা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এরপরে হলো সত্যপাঠকারী স্বাক্ষর। এবার হলো বাদী আমার পরিচিত আমার সামনে নিজ স্বাক্ষর প্রদান করেছেন অ্যাডভোকেট। ওকে, শেষ। এবার হলো 842 ধারার আমরা একটা মুসাবিদা দেখি। দেখেন 842 ধারা মুসাবিদা সেম আপনার আগের মতো, মামলার কোন জায়গাতে করবেন, ধরো সহকারী সিনিয়র যুগ্ম যে কোনো এক জায়গাতে মামলাটা করে দিলেন, সূত্র দেওয়ানি মোকদ্দমার নং লিখে দিলেন, ক বাদী খ বিবাদী লিখে দিলেন, মাঝখানে বনাম দিয়ে বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877 842 ধারার অধীন সত্য ঘোষণা সহ খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমা তায়দাত মূল্যটা লিখে দিলেন। আবার বাদী পক্ষের বিনীত নিবেদন, এই যে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল, 2 নম্বরে লিখে দিলেন অন্যদিকে বিবাদী তার প্রভাবশালী দখলবাজ পরাধন লোভী ব্যক্তি বটে, নিম্ন তফসিলে বর্ণিত বাদী স্থায়ী খাস দখলি সম্পত্তি, সেখানে বাদীর বসত বাড়ি রয়েছে, উক্ত বসত বাড়িতে বাদী পরিবার বর্গ নিয়ে অনেকদিন যাবৎ ওখানে বসবাস করে আসছে, বাদী নামে উক্ত মুজায় সিএস, আরএস সব উপরোক্ত দাগে জমি সঠিকভাবে লিপিবদ্ধ চূড়ান্তভাবে প্রকাশিত হয়, উক্ত জমিতে বাদী এত তারিখে লোক সন্ত্রাসী নিয়ে তাকে বেদখল করে এবং বিবাদী একটি ভুয়া দলিল দেখিয়ে উক্ত সম্পত্তি মানে সে এই করে, তাহলে সন্ত্রাসী বলে দলবল নিয়ে বেদখল করে। এরপরে বাদী পৈতৃক সূত্রে উনি দীর্ঘদিন ধরে ওখানে তার ফাঁকা বাড়ি টাড়ি আছে তেন বলে এগুলা শুনানিকালে আর বাকি সবকিছু হবে। এটার আবার ওই যেটা বললাম কোর্ট ফি দেওয়া হয়েছে, হ্যাঁ কোর্ট ফি গুলো দিবেন, এখানে ঘোষণার কোর্ট ফি 300 টাকা, পাশাপাশি অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দেওয়া হয়েছে এবং এটা এখতিয়ারাধীন। তারপর হলো এটা শুনানিকালে বাকি কথাবার্তা হবে, মোটামুটি গল্প শেষ। এরপরে লিখবেন অতএব বিনীত প্রার্থনা এই যে বিজ্ঞ আদালত নালিশি সম্পত্তিতে বাদীর সত্য ঘোষণা করতে প্রথমে সত্য চাইছেন, এরপরে বাদী কর্তৃক দাবিকৃত জাল দলিলটি বাদীর উপর বাধ্য নয় মর্মে ঘোষণা করতে। এটি হলো 42 ধারার গল্প। হ্যাঁ, আমরা 42 ধারাতে কি বলছিলাম,
বলছিলাম না আপনার যখন একটা দলিল আপনি দলিলের পক্ষ নন এবং কি এটা রেজিস্ট্রিকৃত দলিলও নয়, তখন আপনি শুধুমাত্র ওখানে আপনি এই দলিলটা আপনার উপর বাধ্য নয় মর্মে চাইলে হবে, দলিলটা বাতিল চাওয়ার দরকার নাই। যখন দলিল আপনার পক্ষ করবো অথবা রেজিস্ট্রি হবে তখন আপনি দলিলটা বাতিল চাইতে হবে, 39 দ্বারাও দিতে হবে, 39 42 একসাথে মারতে হবে। যদি আপনি দখল নতান তাইলে আপনাকে দখলও চাইতে হবে, ঠিক আছে? সব বিষয়গুলো এরপরে বাদীকে তার পৈতৃক সম্পত্তিতে দখল অর্পণ করতে এবং আইন ও ইকুইটি মতে, এই যে দেখেন কমন ডায়লগ, আইন ও ইকুইটি মতে অন্য যে সকল প্রতিকার বাদী পেতে পারে সেই সকল প্রতিকার পেতে একান্ত মর্জি হয়, এটা কমন ডায়লগ মারে দিবেন। আর বাকি আপনি যেগুলো চাইতেছেন এগুলো তো চাইবেনই। আমরা যখন মুনাজাতের সময় আমরা কি বলি, আমরা বলি না আমাদের যা কিছু মানে আমার প্রয়োজন বা যেটা আমি এখন চাইতে পারতেছি না আপনি তো জানেন, সেই সেগুলো আমাদেরকে মানে আপনি দান করেন, এরকম আর কি একদম থুত মারে দিলেন আর কি। যা যা দরকার এরকম তফসিল আগের মতো মৌজা, জেলা, থানা, জমির পরিমাণ ক্ষতি হয়। ওই ওইটা হচ্ছে সবচেয়ে বড় ফাঁকা, যে ফাঁকা দিয়ে সে বারবার বেরোতে পারবে। এখানে আপনি হয়তো অনেক কিছু চাইতে পারতেন, আপনাকে বলতে পারবে না যে আপনি তো এটা চান নাই, বলে আপনি তো নিচে আপনি তখন আপনি এটা লিখে দিলে, এটা লিখে দেওয়ার ফলে আপনি মোটামুটি আপনি ওই জায়গাটাকে বেঁচে বেঁচে যাবেন আর কি। যেমন মনে করেন যে একটা মামলা লিখিত জবাব দেওয়ার সময় ডাইরেক্ট কদে এটা তামা দিতে পারিত, এটা পক্ষ দোষের দুষ্ট তুষ্ট, এগুলো লিখে দেওয়ার কমন ডাইলগ, আসলে কিন্তু এটা ঠিক না। এইভাবে আপনি এটা তামা দিতে বাড়িতে নয় একটা মামলা, তারপরও লিখিত জবাবের মধ্যে দেখবেন প্রত্যেকটা লিখিত জবাবের মধ্যে লিখে দিব যে এটা তামা দিতে বাড়িতে, হুদা এটা লিখে দিবে সে। তাইলে তফসিল সদ্দি সত্যপাঠ। সেটা হচ্ছে আর্ট এবং বিয়াল্লিশ, হ্যাঁ। হুম হুম আর্ট বিয়াল্লিশের মামলায় পক্ষীদের বেতন তো কোর্ট ফি হয়েছে ঘোষণার জন্য 300 টাকা, আর বাকিগুলা অ্যাডভোকেট কোর্ট ফি আটের জন্য। হ্যাঁ, আলাদা 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 দেওয়া লাগবে মানে 100%। মানে আমরা যে বডি অ্যাপ্লিকেশন দিচ্ছি, বডি অ্যাপ্লিকেশনে কি একটা করা লাগবে তো ঘোষণার জন্য আলাদা এবং আর ধরো না আপনি বলবেন যে আপনার মানে ঘোষণা এবং ইয়ার জন্য মানে কোর্ট ফি দেওয়া দেওয়া হয়েছে মামলা দায়েরের সময়, এগুলো লিখে দিলে দিতে পারে না, আপনার সমস্যা কি, এগুলো অসুবিধা নাই। আমরা আমরা একটু আর দুইটা বলো, 3 নাম্বার প্রশ্নটা একটু দেখি, এরপরে 7 নাম্বার পড়বো, এরপরে আরেকটা প্রশ্ন পড়বো, 4টা পড়লে শেষ। 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, কোন চুক্তির সমূহ বলবৎ করা যায়, কোন চুক্তি সমূহ বলবৎ করা যায়, কোন চুক্তির সমূহ বলবৎ করা যায় না, উদাহরণ সহ সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। কি কি কারণে চুক্তি আইনসঙ্গত বলবৎ যোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিগ্রি প্রদানে অস্বীকার করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে ডিগ্রি প্রদানের ক্ষমতা, আদালতের বিবেচনামূলক ক্ষমতা ব্যাখ্যা করুন। এই হলো কাহিনী কিচ্ছে। এখানে আরো যত কাহিনী কিচ্ছে আছে আমরা এগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আমরা দেখি, প্রথমে আমরা দেখি যে যখন কোনো চুক্তি ভঙ্গ করা হয় তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে। উনি চুক্তি রদ করতে পারে, উনি ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারে, নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা করতে পারে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য উনি মোকদ্দমা করতে পারে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 থেকে 30 দ্বারা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ নিয়ে এবং 35 থেকে 38 দ্বারা চুক্তি রদ নিয়ে এবং চুক্তিভঙ্গের কারণে যদি নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করে তাহলে 52 থেকে 27 দ্বারায় প্রযোজ্য হইতে পারে। তাহলে উল্লিখিত কারণগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষ কোনো প্রতিকার বা প্রতিকারগুলোর জন্য মোকদ্দমা করবে, সেটা চুক্তি বিষয়বস্তু বা আইন অনুসারে নির্ধারণ করতে হবে। এরপরে হলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অর্থ কি। চারটা প্রশ্ন যে বলছে এখানে, না 4টা পয়েন্ট বলছে না, যে চুক্তি রদ, ক্ষতিপূরণের মোকদ্দমা, নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মোকদ্দমা, এই 4টার কথা অর্থ আমি বুঝি নাই। এটা চাইলে এই জিনিসগুলো প্রতিকার চাইতে পারে আর কি। এই ক্ষেত্রে একটা চুক্তি সুনির্দিষ্ট, যখন আপনি একটা জায়গাতে কন্ট্রাক্ট করবেন, চুক্তি করবেন একটা বিষয় নিয়ে, আপনি চাইলে চুক্তি রদও চাইতে পারেন, আপনি চাইলে ক্ষতিপূরণের মোকদ্দমাও করতে পারবেন, আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন, আপনি সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের কার্য সম্পাদনের জন্য আপনি 12 ধারায় মামলা করতে পারবেন। এই বিষয়গুলো বলতেছে, এগুলো প্রাথমিক কথাবার্তা আর কি। এখন তো আপনি অবশ্যই এখানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আপনি যে চুক্তিটা সুনির্দিষ্ট প্রতিকার মানে কি, একদম নির্দিষ্টভাবে যে জিনিসটা আপনার হারাইছে ওই জিনিসটাই আপনি পাচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ, মানে মেইন কথা হলো আপনি চাইলে বাকি জিনিসগুলো চাইতে পারেন, সেটাই আলোচনা আর কি। এখন দেখেন, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মানেটা কি? চুক্তিতে শর্তসমূহ যেভাবে উল্লেখ করা আছে বা চুক্তি শর্তসমূহ যেভাবে কার্যকর করার বিধান চুক্তিতে উল্লেখ আছে, যদি চুক্তি শর্তসমূহ যেভাবে কার্যকর করা হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ হয়েছে বলে গণ্য হবে। যে পক্ষ চুক্তি ভঙ্গ করা হয়েছে সেই পক্ষ চুক্তি অনুসারে যে কার্য বা দায়িত্ব পালনে সম্মত হয়েছিল, আদালত সেই পক্ষকে সম্মত দায়িত্ব বা কার্যটি পালন করতে নির্দেশনা দিয়ে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করাতে পারে। কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় বা কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না সেগুলো 12 এবং 21 ধারাতে আলোচনা করা আছে। আপনি যখন 12 ধারাটা দেখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 12 ধারা অনুসারে ওই যে 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজ সম্পূর্ণ রূপে বা আংশিকভাবে ট্রাস্টের অন্তর্ভুক্ত, অর্থাৎ ট্রাস্ট জিম্মায় ছিল, সেক্ষেত্রে হ্যাঁ মনে রাখার জন্য তো আমরা বলছি আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওই যে ট্রাস্টের বা কোনো জিম্মায় থাকে কারো, আপনার আমরা দেখেন উদাহরণটা দেখেন, করিম করিম খাদিজা এর নিকট কিছু মাল বিশ্বাসপূর্বক গচ্ছিত রাখে। এখন খাদিজা ওই মাল অন্যের নিকট বিক্রয় করে দেয়। এই ক্ষেত্রে আদালত উক্ত মাল করিমকে ফেরত প্রদানের জন্য খাদিজাকে নির্দেশ দিতে পারেন, কারণ এই চুক্তির কাজ ট্রাস্টের অন্তর্ভুক্ত, এটা একটা জিম্মায় ছিল, এটা দিয়ে গেছে, এটা আপনাকে এমনি এমনি দিয়ে যায় নাই, এটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। এরপরে পরবর্তীতে দেখেন, যখন চুক্তিবদ্ধ কাজটি সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড না থাকে, কি না থাকে, কোনো মানদণ্ড যদি না থাকে তাহলে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের এটা কি করতে পারবেন, তার সুবিবেচনামূলক প্রয়োগ করতে পারবেন। যেমন মানদণ্ড বলতে বুঝাইতেছে, উদাহরণটা মনে রাখবেন, তাইলে উদাহরণগুলো লিখতে পারবেন। যেমন বাবুল একজন মৃত চিত্রকারের একটা চিত্র ও যে দুষ্প্রাপ্য কারুকার্য খচিত চীনা মাটির পাত্রে বিক্রয় করতে সম্মত হয়। এই ক্ষেত্রে আপনার করিম তা ক্রয় করতে সম্মত হয় এবং করিম এই বাবুলকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারে, কারণ কার্য সম্পাদন না করলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড নাই। এই হলো 2 নম্বর কথাবার্তা। এরপরে 3 নম্বরে বলতেছে, যখন চুক্তিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত নয়, হ্যাঁ পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না, তবে এখানে আমরা দেখেন করিম একটি বাড়ি বাবুলের নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়, এই এবং ওই বাড়ি করিম বিক্রি করতে অস্বীকার করে। এক্ষেত্রে আদালত বাড়িটি বিক্রয় করার জন্য করিমকে নির্দেশ দিতে পারে, এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত নয়। কথা বোঝা গেছে কিনা? আপনি বাড়ি তো বাড়িয়ে, এখানে এটা দ্বারা আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পাওয়া যাবে না। আর আরেকটা নিচে নিচে হচ্ছে হলো চুক্তিভুক্ত কাজটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য এখানে ইয়ে করতে পারে, যে ক্ষেত্রে আহ আহ এক হলো পর্যাপ্ত, আরেকটা হলো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না। তবে তবে ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে ধরে নিবে যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে, স্থাবর সম্পত্তির বিষয়গুলো। এই হলো কথাবার্তা। আমরা তো আমাদের ইয়া নোটের মধ্যে বিষয়গুলো দেওয়া আছে আরো সুন্দরভাবে, এগুলো দেখবেন। আর সুনির্দিষ্ট বলবৎযোগ্য নয়, এই যে 8টি ক্ষেত্র, যেটা ফজর নিপ্রল অতিবি, এটা তো আপনারা ডাইলেক্টটা মনে আছে, যেটা যে চুক্তি রিভিশন ক্লাস মানে রিভিশনে সকালবেলায় দুপুরবেলায় 12 ধারা, তারপরে হচ্ছে 56 ধারা, মানে দেখছেন? না ঠিক আছে, এগুলো আমরা দেখছি, আমরা এগুলো ফেসবুকেও দেখছি, এগুলো ঠিক আছে, চালিয়ে যান চালিয়ে যান। পারছেন? না না, মজা না, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না সেই বিষয়টাই আমরা একটু দেখার চেষ্টা করি, যে ক্ষেত্রে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায়, এটা পর্যাপ্ত প্রতিকার আছে, তাইলে এখানে না দিলেও সমস্যা নাই। এবং যে আদালত যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, যেগুলো সূক্ষ্ম অসংখ্য বিবরণের সমষ্টি, এমন চুক্তি যে চুক্তির সম্পাদন পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে অথবা ইচ্ছার উপর নির্ভর করে, হ্যাঁ এগুলোতে দেওয়া যাবে না। যে যে চুক্তি শর্তাবলী যুক্তিসঙ্গত ন্যায় বিচারের স্বার্থে নির্ণয় করতে পারে না,
এবং যে চুক্তি প্রকৃতির কারণে বাতিলযোগ্য এবং ট্রাস্টিগণ সম্পাদিত চুক্তি যাদের ক্ষমতা বহির্ভূত ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়েছে এবং বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে, তেমন মানে কোম্পানির উদ্যোক্তা বা ব্যক্তিগত কর্তৃক সম্পাদিত চুক্তি বা যাদের ক্ষমতার অতিরিক্ত করা হয়েছে, এবং যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে শুরু থেকে 3 বছরের বেশি সময় লেগে যেতে পারে এবং যে চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমানে ধরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই বিলুপ্ত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকলে কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। যেমন আমরা মোটামুটি এই বিষয়গুলো তো দিয়ে এলাম, এরপরে হচ্ছে হলো আমরা দেখার চেষ্টা করব